সবাইকে স্বাগতম। আমি আছি ইজি ট্যুর থেকে। আজ আপনাদের সামনে হাজির হয়েছি হিমাচল ভ্রমণের সেই অধ্যায় নিয়ে, যেটা একবার দেখলে মন আর ফিরে আসতে চায় না। মানালি, সোলাং ভ্যালি আর রোহতাং পাস, সিমলার ব্যস্ততা, কুলুর সবুজ উপত্যকা, সব পেরিয়ে যখন আপনি উত্তর দিকে এগোতে থাকবেন, তখনই বুঝবেন আপনি হিমালয়াস এর আসল কোলে ঢুকে পড়েছেন। অনেকেই বলে হিমাচল আসলে শুরু হয় মানালি থেকেই। কেন বলেন, সেটা আজকের এই গল্পে আপনি নিজেই অনুভব করবেন। এবার রোড টু মানালি, যাত্রাই গন্তব্যস্থল। সিমলা থেকে মানালির রাস্তাটা, এটা শুধু রাস্তা না, এটা একটা জার্নি বটে। বাম দিকে টিলটিল করে বইছে বিয়াস রিভার, আর ডান দিকে দাঁড়িয়ে থাকা হাজার বছরের পুরনো পাইন ফরেস্ট। প্রতিটা টার্ন, প্রতিটা ভ্যালি, প্রতিটা ছোট্ট গ্রাম, সব কিছু যেন কোনো সিনেমার এস্টাবলিশিং শ্যুট। কুলু পৌঁছানোর পরে রাস্তার দুপাশে আপেলের বাগান আপনি দেখতে পাবেন। আপনারা দেখবেন সেগুলো আশ্চর্যজনকভাবে কী সুন্দর, দুর্দান্ত। যেগুলো ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত এখানকার মানুষের জীবনের অংশ। কিন্তু যদি শরৎ বা প্রি উইন্টার সিজনে যান, গাছে গাছে টুকটুকে লাল আপেল তো অবশ্যই দেখবেন। এমনকি রোড সাইডে ফ্রেশ আপেল জুস বা হিমাচলি অর্গানিক মধুও কিনতে পারবেন। মানালি, হিস্ট্রি, বিউটি এবং মাইথোলজি। মানালি শুধুই পাহাড় আর নদীর শহর কিন্তু নয়, এটা আসলে পুরনো ইতিহাসের, পৌরাণিক কাহিনীর আর আধুনিক পর্যটনের এক অসাধারণ মিশ্রণ। মানালিকে অনেকে বলেন দেবতাদের উপত্যকা। মানুষ বিশ্বাস করেন এই জায়গা একসময় ঋষি মনুর তপস্যাস্থল ছিল, যিনি পৃথিবীকে মহাপ্রলয় থেকে রক্ষা করেছিলেন। মানু আলওয়া থেকে মানালি নামটির জন্ম। আজকের আধুনিক মানালি সেই পুরনো পৌরাণিক কাহিনীকে মাথায় রেখে বড় হয়েছে, যেখানে রয়েছে ট্র্যাডিশন, নেচার, অ্যাডভেঞ্চার এবং শান্তির এক অপূর্ব মিশ্রণ। এবার আসি মানালিতে থাকার জায়গা। একটা ভালো ট্রিপ শুরু হয় তখনই একটা ভালো স্টে থেকে। তাই আমি সাজেস্ট করব হোটেল মাউন্টেন ফেস, ওল্ড মানালি ভিউ, অ্যাপেল কাউন্ট্রি রিসর্ট, হানিমুন কাপলের এটা ফেভারিট। মানালি ইন, মেইন টাউনের কাছাকাছি, হিমালয়ান হাইট, ব্যালকনি ভিউ একটা অসাধারণ কিন্তু অভিজ্ঞতা। সকালে ঘুম ভাঙবে নদীর শব্দে, জানালা খুললেই দেখবেন বরফে ছাওয়া পাহাড়, নরম মেঘ আর ফ্রেশ বাতাস। যেমনটা আমরা কল্পনায় দেখে থাকি ঠিক তেমনই কিন্তু। এবার আমরা শুরু করি ডে 1, ওল্ড মানালি। এবার একটু ভিতরে ডিটেলসে গিয়ে দেখা যায়। মানালি ঘোরার প্রথম দিনটা রাখুন ওল্ড মানালির জন্য। এলাকাটা কিন্তু পুরোটাই কাঠের বাড়ি, স্টোন পথ, ছোট ছোট দোকান আর রঙিন ক্যাফেতে ভরা। ব্রিটিশ আমলে তৈরি বাড়িগুলো এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, আর সেইগুলোকে ঘিরে তৈরি হয়েছে ব্যাকপ্যাকার্স প্যারাডাইস। ওল্ড মানালি ভাইব এমন, গিটার হাতে কিন্তু বসে থাকা বিদেশি ট্রাভেলাররা, রোড সাইড হ্যান্ডসাম, সব কিছু হ্যান্ডমেড, উলেন শপ, কাঠের হোমস্টে থেকে ভেসে আসা চায়ের সুগন্ধ, বাচ্চাদের দৌড়ঝাঁপ, নদীর অসাধারণ শব্দ। এক কথায় একটা সিনেমাটিক কিন্তু ফিল আসবে। ক্যাফেগুলোর মধ্যে লেজি ডগ ক্যাফে, এভারগ্রিন ক্যাফে, রিভার মিউজিক ক্যাফে। এখানে বসে এক কাপ হট কফি বা হট চকোলেট নিলে সময়টা কিন্তু আপনারা সবাই ভুলে যাবেন। মল রোড, মানালির বিটিং হার্ট। বিকালে কিন্তু আপনারা সবাই চলে যান মল রোডে। এটাই কিন্তু মানালির সবচেয়ে ব্যস্ত কিন্তু সবচেয়ে সুন্দর একটি এলাকা। ভাবুন তো, চারদিকে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়ায় ভেসে আসছে গরম মোমোর গন্ধ, রঙিন আলোয় ঝলমল করছে সারি সারি সব দোকান। এই একটাই জায়গা যেখানে মানালির প্রাণ ধরা পড়ে একসাথে। হ্যাঁ, আমি বলছি মল রোডের কথা। মানালিতে আসা মানে যেন এই রাস্তায় অন্তত একবার হাঁটা বাধ্যতামূলক। কিন্তু প্রশ্ন হলো, এই মল রোডে এমন কি আছে যা হাজার হাজার পর্যটককে দিনের পর দিন ধরে টেনে আনে? গাড়ির হর্ন নেই, ট্রাফিকের ঝামেলা নেই, পুরোটা নো ভেহিকল জোন। শুধু মানুষ, হাসি, গল্প আর পাহাড়ের নীরব উপস্থিতি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই মল রোডে যেন এক অন্য রূপ নেয়। একে একে জ্বলে ওঠে দোকানের আলো, ভিড় বাড়তে থাকে, আর মনে হয় পুরো মানালি যেন একটা সবাই মিলে এখানে এসে জমেছে। এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়বে উলের দোকান, কুল্লু আর কিন্নরির শাল, বিখ্যাত কিন্তু। সোয়েটার, টুপি, মাফলার সবই এমনভাবে সাজানো যে না কিনে কেউ চলে যেতে পারে না।
এবং চলে যাওয়াটাই প্রায় অসম্ভব। ঠান্ডার জন্য কিনছেন ভাবলেও অনেকেই শেষ পর্যন্ত স্মৃতির জন্যই নিয়ে নেন কিন্তু। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এখানে দরদাম না করলে কিন্তু আপনি পর্যটক হিসাবেই ধরা পড়ে যাবেন। প্রথম দাম শুনে অবাক হবে, কিন্তু একটু হাসি আর ধৈর্য থাকলেই দাম অনেকটাই নেমে আসে। মল রোড শুধু শপিং নয়, এটা একটা অভিজ্ঞতা। রাস্তার একপাশে তিব্বতী হস্তশিল্প, রূপোর কানের দুল, আংটি, প্রেয়ার হুইল কাঠের তৈরি শোপিস। অন্য পাশে ছোটো ছোটো মার্কেট, হংকং মার্কেট, থাই মার্কেট, শাংগ্রি-লা শপিং কমপ্লেক্স, স্নো লায়ন আন্ডারগ্রাউন্ড মার্কেট। প্রতিটা মার্কেটের আলাদা আলাদা চরিত্র, আলাদা আকর্ষণ। একটার ভিড় থেকে আরেকটায় ঢুকতেই মনে হবে যেন ছোটো ছোটো দুনিয়া বদলে যাচ্ছে। এবার আসি খাবারের কথায়, কারণ মল রোড মানে শুধু কেনাকাটা নয়, স্ট্রিট ফুড প্রেমীদের জন্য একটা স্বর্গ। গরম গরম মোমো, থুকপা, ম্যাগি, কফি, হট চকলেট, ঠান্ডা আবহাওয়া এগুলোর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই বলে মানালির ম্যাগির স্বাদ নাকি একটা অন্যরকম। আসলে জায়গাটাই হয়তো এমন, যেখানে সাধারণ খাবারও বিশেষ মনে হয়। এই রাস্তায় হাঁটলে শুধু দোকান বা খাবার নয়, মানুষও দেখবেন। বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। মল রোড আসলে একটা লাইভ সিনেমার সেট, যেখানে আপনি শুধু দর্শক নন, আপনি নিজেই গল্পের অংশ। আর সন্ধ্যার পর তখন মল রোডের আসল ম্যাজিক শুরু হয়। আলো ঝলমলে রাস্তা, ঠান্ডা হাওয়া, ব্যস্ত দোকানদার, হাসি খুশি পর্যটক, সব মিলিয়ে এক ধরনের উৎসবের অনুভূতি। অনেকেই দিনের ক্লান্তি ভুলে এখানে এসে সময় কাটান, কারণ এই রাস্তায় দাঁড়ালেই মনটা হালকা হয়ে যায়। সবশেষে একটা কথা, মল রোড মানালি শুধু একটা রাস্তা নয়, এটা মানালির হৃদস্পন্দন। আপনি যদি মানালিতে এসে এই রাস্তায় হাঁটেননি, তাহলে মানালির আসল অনুভূতিটাই যেন মিস করে গেলেন। তাই পরের বার মানালি এলে একটু সময় নিয়ে মল রোডে হাঁটুন, কিন্তু দরদাম করতে হবে। স্ট্রিট ফুড খান আর পাহাড়ের নিচে দাঁড়িয়ে শহরের এই জীবন্ত প্রাণটা অনুভব করুন। এখানে পাবেন উলেন ক্লথস, হিমাচলি শল, তিবেতিয়ান হ্যান্ডিক্রাফটস, লোকাল ফুড স্টলস, মিউজিক শপস, মোমো, থুকপা, সিদ্ধু, এইসব ট্র্যাডিশনাল খাবার। রাতে মল রোড যেন আলাদা একটা পৃথিবী। রঙিন আলো, হাসির শব্দ, ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে ফ্যামিলি ওয়াকের জন্য একটা পারফেক্ট জায়গা। এরপর ডে 2, মানালি সাইট সিং, হাদিম্বা টেম্পল, দেবদারু বনের নীরবতা। হাদিম্বা দেবী টেম্পল মানালির কিন্তু সবচেয়ে আইকনিক একটি জায়গা। 1600 শতকে বানানো এই কাঠের মন্দির দেবদারু বনের মাঝে দাঁড়িয়ে আছে। মন্দিরের আর্কিটেকচার পুরো জাপানিজ প্যাগোডা স্টাইলে, যেটা হিমালয়ে বিরল। এখানে দাঁড়ালে একটা নীরবতা থাকে, যা শহুরে জীবনে পাওয়া যায় না। বার্ডসের শব্দ, হালকা ঠান্ডা হাওয়া আর দেবদারু গাছের গন্ধ, এই অ্যাম্বিয়েন্স আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। ভ্যাসিন্থ হট স্প্রিং, প্রকৃতির গরম জলের উপহার। তারপর যাক ভাসিথ ভিলেজ। এখানে রয়েছে ন্যাচারাল হট স্প্রিং, যেখানে শীতের দিনে গরম জলে নামা একটা আনফরগেটেবল অভিজ্ঞতা। অনেকে বলেন এই জলের মিনারেল বডি পেইন নাকি কমায়। বিচ রিভার, সন্ধ্যার সবচেয়ে সুন্দর জায়গা দিনের শেষে বিচ রিভার। বিচ রিভারের পাশে বসে থাকুন, একটুখানি সময় কাটান। রিভার সাইড স্টোনসের ওপর বসে ফ্ল্যাট ওয়াটার ফ্লো এর সাউন্ড শুনলে দিনের সব ক্লান্তি গলে যাবে। এরপরে ডে 3, সোলাং ভ্যালি। এর আগে মানালি পার্ট 1 আর পার্ট 2 যদি মিস করে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। এখন চলুন মানালি ট্রিপের সবচেয়ে এক্সাইটিং জায়গায়, সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিটা কোথায়? মানালি থেকে মাত্র 13 কিলোমিটার, গাড়িতে 20 থেকে 25 মিনিট। রাস্তাটাই এত সুন্দর যে জার্নিটাই একটা এক্সপিরিয়েন্স। আর যদি তোমাকে বলি হিমালয়ের বুকে এমন একটা জায়গা আছে, যেখানে একদিকে সাদা বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে নিস্তব্ধতার ভেতর অ্যাডভেঞ্চারের শিহরণ, তুমি কি বিশ্বাস করবে? হ্যাঁ, আমি কথা বলছি সোলাং ভ্যালি নিয়ে। মানালি শহর থেকে মাত্র কিছুটা দূরে
মানালির উত্তর পশ্চিমে রোহতাং পাসের পথে পড়ে থাকা এই উপত্যকা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক বিস্ময়। অনেকেই জানে না সোলাং নামটা এসেছে পাশের ছোট্ট গ্রাম থেকে, আর নুনলাহ মানে পাহাড়ি ঝর্ণা, দুটো মিলেই তৈরি হয়েছে এই স্বপ্নের উপত্যকা। এখন যদি সময়টা ধরি জানুয়ারির মাঝামাঝি, তাহলে সোলাং ভ্যালি পুরোপুরি শীতের রূপে। চারদিকে বরফে ঢাকা, নিঃশ্বাস নিলে বুকের ভিতর ঠান্ডা হওয়ার ঝাপটা লাগে। দিনের বেলাতেও তাপমাত্রা অনেক সময় মাইনাসে নেমে যায়, আর রাতে তো আরও নিচে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, এই কনকনে ঠান্ডাই মানুষকে সবচেয়ে বেশি টানে, কারণ এই সময়টাই সোলাং ভ্যালির আসল শো টাইম। ভাবো তো, তোমার সামনে বিশাল সাদা মাঠ, চারপাশে তুষার ঢাকা পাহাড়, আর তুমি প্রথমবারের মতো স্কি করার জন্য দাঁড়িয়ে আছো। পা কাঁপছে, মনেও একটু ভয়, কিন্তু ঠিক তখনই তুমি নিজেকে ছেড়ে দিচ্ছ ঢালু বরফের ওপর। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়টা বদলে যায় আনন্দে। স্কিইং, স্নোবোর্ডিং, স্নো টিউবিং, স্নো স্কুটার সব মিলিয়ে শীতকালে সোলাং ভ্যালি যেন এক ওপেন এয়ার অ্যাডভেঞ্চার পার্ক। অনেকেই ভাবে এত বরফে যাওয়া কি নিরাপদ? সত্যি কথা বলতে কি, এই সময় রাস্তার অবস্থা খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো ভারী তুষারপাতের কারণে গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকে, বিশেষ করে অটাল টানেলের দিকের রাস্তায়। 4WD না হলে কিছু জায়গায় গাড়ি যেতে দেওয়া হয় না। তাই সোলাং যাওয়ার আগে স্থানীয় আপডেট জানা ভীষণ জরুরি। কিন্তু এই সামান্য ঝামেলার পরেই যে অভিজ্ঞতা, সেটা জীবনে ভুলবার নয়। কিন্তু এখন চোখ বন্ধ করে কল্পনা করো, চারদিকে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে বরফের শব্দ, আর দূরে পাহাড়ের মাথায় রোদের ঝিলি। এই দৃশ্য শুধু দেখার জন্যে মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে এখানে আসে। ফটোগ্রাফারদের জন্য সোলাং ভ্যালি কিন্তু স্বর্গ। একটা ফ্রেমে প্রকৃতি নিজেকে নিখুঁত করে তোলে। কিন্তু সোলাং ভ্যালি শুধু শীতেই সীমাবদ্ধ নয়। যারা গ্রীষ্মে আসে তাদের জন্য গল্পটা একদম আলাদা। বরফ গলে সবুজ ঘাসের চাদর বিছিয়ে যায় পাহাড়ের গায়ে। তখন আকাশ থেকে ভ্যালিকে দেখার সুযোগ। প্যারাগ্লাইডিং, উপরে উঠে যখন নিচে তাকাও, মনে হয় তুমি যেন কোনো সিনেমার দৃশ্যের ভিতরে ঢুকে পড়েছো। হাওয়ার সঙ্গে ভেসে যেতে যেতে পুরো উপত্যকা তোমার চোখের সামনে খুলে যায়। এরপর আছে জোরবিং, একটা বিশাল স্বচ্ছ বলের ভিতর ঢুকে পাহাড় থেকে গড়িয়ে নামা। প্রথমে হাসি পায়, তারপর একটু মাথা ঘোরে, আর শেষে শুধু একটাই কথা মনে হয়, আরেকবার। এটিভি বাইকিং, ঘোড়ায় চড়া, ছোট ট্রেক আর রোপওয়ে রাইড সব মিলে গ্রীষ্মে সোলাং ভ্যালি একেবারে আলাদা চরিত্র। তবে সবচেয়ে বড় কথা কি জানো, সোলাং ভ্যালির আসল সৌন্দর্য কোনো নির্দিষ্ট অ্যাক্টিভিটিতে নয়, বরং তার পরিবেশে। তুমি চাইলে কিছুই না করে শুধু বসে থাকতে পারো। চারপাশে পাহাড়, নিচে উপত্যকা, মাথার ওপর নীল আকাশ। এই মুহূর্তগুলোই অনেক সময় জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকে। অনেকে মানালি ঘুরে ফিরে ভাবে আর কি দেখব, কিন্তু সোলাং ভ্যালি প্রমাণ করে দেয় প্রকৃতি কখনো একঘেয়ে হয় না। একই জায়গা, কিন্তু ঋতু বদলালে পুরো গল্প বদলে যায়। শীতে সাদা স্বপ্ন, গ্রীষ্মে সবুজ রোমাঞ্চ। এই কারণেই সোলাং ভ্যালিকে শুধু একটা টুরিস্ট স্পট বলা যায় না, এটা একটা অনুভূতি। এমন একটা জায়গা যেখানে গেলে মনে হয় জীবনটা আসলে এরকমই হওয়া উচিত। একটু ঠান্ডা, একটু ভয়, অনেকটা আনন্দ, আর পাহাড় ভরা শান্তি। যদি কখনো মানালিতে যাওয়ার প্ল্যান করো, সোলাং ভ্যালিকে শুধু লিস্টে রাখবে না, সময় নিয়ে অনুভব করবে। কারণ কিছু জায়গা দেখা হয় কিন্তু অনুভব করা হয় না। কীভাবে যাবেন? লোকাল ট্যাক্সি ভাড়া 1200 থেকে 1800 টাকা, সেলফ ড্রাইভ বাইক অথবা কার, এয়ার কাপ বাজেট ট্রাভেলারদের জন্য বেস্ট। সোলাং ভ্যালিতে কোথায় কোথায় যাবেন? সোলাং ভ্যালি, সোলাং রোপওয়ে, অবশ্যই আপনারা এটায় করবেন। এই রোপওয়ে আপনাকে নিয়ে যাবে পাহাড়ের একদম টপ পয়েন্টে। উপরে দাঁড়িয়ে পুরো সোলাং ভ্যালি একদম বার্ডস আই ভিউ। ফটো এবং রিল করার জন্য পারফেক্ট স্পট, কিন্তু আপনারা কখনোই মিস করবেন না।
এরপর প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট। ইন্ডিয়ার অন্যতম সেফেস্ট প্যারাগ্লাইডিং জোন এটি। চাইলে গোপ্রো প্রফেশনাল ভিডিও করিয়ে নিতে পারবেন এখানে। উপরে আকাশ, নিচে ভ্যালি, একবার করলে ভুলবেন না। এরপর স্নো পয়েন্ট। উইন্টার এবং আর্লি সামারের জন্য এটা দারুণ। ডিসেম্বর থেকে এপ্রিল এখানে বরফ থাকে। স্নো স্কুটার, স্কিং, স্নো ওয়াক সব এক জায়গায় একই সাথে পাবেন। এটিভি রাইড জোনে অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য এটি একটি পিওর অ্যাড্রেনালাইন। ছোটো পাহাড়ি ট্র্যাকে রাইড কিন্তু ভীষণ ফান এবং আনন্দদায়ক এবং মজার। ফুড ট্রিপ, এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। সোলাং ভ্যালির রোড সাইড ম্যাগি এবং হট কফি, এটা যদি না খান তাহলে ট্রিপটা পুরো অসম্পূর্ণতা থেকে যাবে। বেস্ট টাইম টু ভিজিট সোলাং, সকালবেলা 9টা থেকে 11টার মধ্যে সবথেকে ভিড় কম থাকে এবং ফটোগুলো ক্লিয়ার আসে। এরপর আমরা চলে আসি ডে 4 রোহতাং পাস। রিয়েল হিমালয় এক্সপিরিয়েন্সের আরও একটা অভিজ্ঞতার কথায়। রোহতাং পাস শুধু একটা সুন্দর জায়গা নয়, এর সাথে জড়িয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস, সংগ্রাম আর সাহসের গল্প। রোহতাং শব্দটার অর্থ মৃতদেহের ভূমি বা ফিল্ড কর্পেস। এই ভয়ঙ্কর নামটা এসেছে সেই সময় থেকে যখন আধুনিক রাস্তা বা গাড়ি কিছুই ছিল না। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে এই পথ দিয়ে লাহুল, স্পিটি আর লাদাখ অঞ্চলের ব্যবসায়ীরা পায়ে হেঁটে, ঘোড়া আর খচ্চর নিয়ে যাতায়াত করতে। তখন রোহতাং ছিল একমাত্র যোগাযোগেরই রাস্তা, কিন্তু আবহাওয়া ছিল ভীষণ বিপজ্জনক। হঠাৎ তুষারপাত, তীব্র বাতাস আর অজানা বরফ ঝড়ের কারণে অনেক ব্যবসায়ী আর যাত্রী মাঝপথেই পথ হারিয়ে প্রাণ হারিয়েছিলেন এখানে। সেই কারণেই এই জায়গার নাম হয় রোহতাং পাস। ব্রিটিশ আমলে এই পথের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ তারা এই পাস ব্যবহার করত উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলগুলোর সাথে যোগাযোগ রাখতে। আজকের দিনে যেখানে আমরা গাড়িতে বসে আরাম করে রোহতাং পৌঁছে যাই, একসময় সেই জায়গা পার হওয়াটাই ছিল মানুষের সাহসের সবথেকে বড় পরীক্ষা। 13,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আজও রোহতাং আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সুন্দর আর একই সাথে কতটা শক্তিশালী। এই কারণেই রোহতাং পাস শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা হিমালয়ের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এখন চলুন হিমাচলের সবচেয়ে আইকনিক জায়গায় রোহতাং পাস। রোহতাং পাসটা ঠিক কোথায়? মানালি থেকে 51 কিলোমিটার, অল্টিটিউড 13,000 ফিট। রোহতাং পারমিট, অবশ্যই আপনাদের রোহতাংয়ের জন্য পারমিট নিতে অবশ্যই দরকার পড়বে। অনলাইনও পারমিট নিতে পারেন হিমাচল গভর্নমেন্টের সাইটে গিয়ে। না নিলে এন্ট্রি কিন্তু পাবেন না। ট্যাক্সি ড্রাইভাররা অনেক সময় অ্যারেঞ্জ করে দেয় এগুলো। কীভাবে যাবেন? মানালি থেকে আর্লি মর্নিং ভোর 5টা থেকে 6টার সময় অনলি রেজিস্টার্ড ট্যাক্সি অ্যালাউড, সেলফ ড্রাইভ ইউজুয়ালি অ্যালাউড না। রুটের পথে যেসব জায়গা দেখবেন গুলাবা অল্টারনেটিভ স্নো পয়েন্ট। রোহতাং বন্ধ থাকলে এখানেই স্নো এক্সপিরিয়েন্স। ল্যান্ডস্কেপ এত সুন্দর, অনেক বলিউড শ্যুট হয়েছে এইখানেই। রাহালা ফলস, বরফ গলে তৈরি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারফল। 5 মিনিট দাঁড়ালেই পাহাড়ের ফ্রেশনেস শরীরে ঢুকে যাবে। রোহতাং পাস পৌঁছে যা দেখবেন, চারপাশে শুধু বরফ। একদিকে পীর পিঞ্জাল রেঞ্জ, আরেকদিকে ডিপ হিমালয়ান ভ্যালি। হাওয়া ঠান্ডা কিন্তু মন একদম শান্ত। বেস্ট ফটো স্পট
পাস সাইড বোর্ডের কাছে এবং ওপেন স্নো ফিল্ড। ইম্পর্টেন্ট সেফটি টিপস: হেভি জ্যাকেট, গ্লাভস, ক্যাপ নেবেন। হাই অ্যালটিটিউড, ধীরে ধীরে হাঁটবেন, বেশি সময় দাঁড়াবেন না। ওয়েদার সাডেন চেঞ্জ হয়। যারা জীবনে একবার পাহাড়ে গিয়ে সব দুঃখক্রান্তি ভুলে শান্তির নিঃশ্বাস নিতে চান, মানালি, সোলাং ভ্যালি আর রোহতাং পাস তাদের জন্য একদম মাস্ট ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে বলবেন সোলাং না রোহতাং কোনটা বেশি ভালো লেগেছে। আর ইজি ট্যুরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আছি ইজি ট্যুর থেকে সন্দীপ, আপনাদের সঙ্গে নিয়ে ঘুরবো ভারতের প্রতিটা সুন্দর জায়গায়। পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, খুব ভালো থাকবেন।